আজকে আমাদের আলোচ্য বিষয় কেমিক্যাল পিরিয়ডিসিটি, যেটাকে আমরা ক্লাস 10-এ পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা হিসেবে পড়ে এসেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে ডোবেরিনারের ত্রয়ী সূত্র থেকে পর্যায় সারণীটা আস্তে আস্তে আধুনিক পর্যায় সারণীর ওই লং ফর্ম বা দীর্ঘ পর্যায় সারণীতে বা দীর্ঘ পর্যায় সারণীর রূপ নিয়েছে, সেটা আমরা পড়েছি। এই ইতিহাসটা আমাদের হয়তো এখন লাগবে, তবে অতটা বেশি ডিটেলসে নেই। ক্লাস 11-এ যেটা লাগবে ওইটার থেকে আরেকটু ভাস্ট। আর যেহেতু আমরা পরমাণুর গঠনে যে অরবিটাল স্ট্রাকচারগুলো পড়ে এসেছি, সেই অরবিটালের উপর বেস করে আজকের পর্যায় সারণীতে কী কী ভাগে ভাগ করা হয়েছে বা পর্যায় সারণীতে মৌলগুলোকে কীভাবে সাজানো রয়েছে তার একটা ছোটোখাটো ডিসক্রিপশন আমরা পেতে চলেছি। তো আমাদের বইতে যে পর্যায় সারণীটা রয়েছে সেটাকে ভালো করে দেখলে আমরা দেখতে পাবো যে পর্যায় সারণীটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটার মাথায় লেখা রয়েছে এস ব্লক, একটার মাথায় লেখা রয়েছে পি ব্লক, একটার মাথায় লেখা রয়েছে ডি ব্লক, আর এর শেষে আর একটা ব্লক রয়েছে যাদের বলা হয় এফ ব্লক। তো এই এসপিডিএফ দেখে আমরা বুঝতেই পারছি এই এসপিডিএফটা আমাদের কি। এই এসপিডিএফ হচ্ছে আমাদের সেই সমস্ত অরবিটালসগুলো যেগুলো আমরা পরমাণুর গঠনে পড়ে এসেছি এবং তাদের ইলেকট্রন বিন্যাস দেখে এসেছি। তাহলে এখন কথা হচ্ছে যে এই মৌলগুলোর মধ্যে আমরা কাকে এস ব্লকে রাখবো, কাকে পি ব্লকে রাখবো, কাকে ডি ব্লকে রাখবো, আর কাকে এফ ব্লকে রাখবো, এবং এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো কি কি সেগুলো আমরা আস্তে আস্তে এগোবো। এইবারে এই এস ব্লক মৌলগুলো, পি ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, এদের বৈশিষ্ট্যগুলো কি কি, সেইগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। যাই হোক, তো দেখা যাক এস ব্লক, পি ব্লক আর ডি ব্লকে কাদের কাদের আমরা রাখতে পারি। আমরা যদি আমাদের ক্লাস 10-এ পড়ে আসা গ্রুপ 1টাকে দেখি, গ্রুপ 1, হ্যাঁ, পর্যায় সারণীর বাকি হিস্ট্রিটা আমরা যখন ক্লাস শুরু হবে আবার সেখানে না হয় একবার আলোচনা করে দেবো। আপাতত আমাদের সিলেবাসে যতটুকু যা রয়েছে সেইগুলোই আপাতত ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তো গ্রুপ 1-এ হাইড্রোজেন থাকে, লিথিয়াম থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, রুবিডিয়াম থাকে, সিজিয়াম থাকে আর ফ্রান্সিয়াম থাকে। তাহলে এতগুলো মৌলকে আমাদের ক্লাস 10-এ পড়ে আসা এই 1 নম্বর শ্রেণীতেই কেন রাখা হয় তার সম্পর্কে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস 1s1। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। এরপরে যদি আমরা পটাশিয়াম 19-এ চলে যাই তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তার মানে এইভাবে যত আমরা ওপর থেকে নিচের দিকে নামবো আমরা দেখতে পাবো যে একটা করে অরবিট বাড়ছে, অর্থাৎ এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ, এটা তৃতীয় কক্ষ, এটা চতুর্থ কক্ষ, অর্থাৎ একটা একটা করে অরবিট বাড়ছে। এবং শুধু তাই নয়, তাদের শেষ কক্ষের ইলেকট্রনগুলো সব কটাই একটা করে। এবং তার থেকেও আরও বড় কথা, ভালো করে অবজার্ভ করো, এদের প্রত্যেকটারই শেষ ইলেকট্রন এস অরবিটালে আছে। এদের প্রত্যেকটারই শেষ ইলেকট্রন এস অরবিটালে আছে। তাই আমরা পর্যায় সারণীর এই ব্লকটাকে এস ব্লক বলতে পারি, যেখানে তাদের যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো কেবলমাত্র এস অরবিটালেই থাকবে। তাহলে এস ব্লকের মধ্যে আবার গ্রুপ 1 কেন? কারণ দেখো এখানে প্রত্যেকের শেষ অরবিটালে ইলেকট্রন সংখ্যা একটি করে, 1s1 2s1 3s1 4s1। তাই এদেরকে আমরা রাখবো গ্রুপ 1-এ এস ব্লকের মধ্যে। তার পাশে যে গ্রুপটা রয়েছে অর্থাৎ কিনা গ্রুপ 2, তো দেখা যাক তাকেও এস ব্লক মৌল বলা যায় কিনা। তো গ্রুপ 2-তে যখন আমরা চলে আসছি, গ্রুপ 2-এর মৌলগুলো হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4, ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি 1s2 2s2। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6
3s2, ক্যালসিয়ামের 20 অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। অর্থাৎ এখানেও তাই দেখতে পাচ্ছি, যত আমরা ওপর থেকে নিচের দিকে নামছি একটা করে কক্ষ আমার বাড়ছে, দ্বিতীয়, আর চতুর্থ। এবং শুধু তাই নয়, এখানেও শেষ কক্ষে বা যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো সেই এস অরবাইটালেই থাকছে এবং সেখানে কটা করে থাকছে? দুটো করে থাকছে। তাই এস ব্লকে আমরা দুটো শ্রেণী পাই, একটা হচ্ছে গ্রুপ 1, একটা হলো গ্রুপ 2। এই গ্রুপ 1-এর সাধারণ ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা বলতে পারি S1, গ্রুপ 2-এর সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা বলতে পারি S2। আগেরটায় আমরা দেখে এসেছি সাধারণ ইলেকট্রন বিন্যাস S1, আর এটাই হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস S2। তাহলে এই অরবিটালগুলোকে এই অরবিটগুলোকে যদি আমরা n ধরি, এই অরবিটগুলোকে যদি আমরা n ধরি, তাহলে এই এস ব্লকের মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস হয় ns1 হবে, না হয় ns2 হবে। যদি আমরা ব্লক 1 বা গ্রুপ 1-এর মৌলগুলো দেখি, তাহলে সেখানে সবার শেষ কক্ষে কটা করে ইলেকট্রন থাকছে? একটা করে। আর যদি দ্বিতীয়টার দেখি, তাহলে সবার শেষ কক্ষে কটা করে ইলেকট্রন থাকছে? দুটো করে। তাহলে হয় ns1 হচ্ছে, না হয় হচ্ছে ns2। তাই এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns1 to 2, ns1 to 2। এইবারে যদি আমরা পি ব্লকে চলে যাই, তাহলে এস ব্লকের পরে যদি আমরা এবারে পি ব্লকে চলে যাই, তাহলে পি ব্লকে কি পাচ্ছি? পি ব্লকে আমরা পাচ্ছি, ব্লকটা শুরু হয়েছে বোরন থেকে। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে এদের এখন পি ব্লক মৌল বলছে, এটা আমরা কিন্তু বইতে খুব ভালোভাবেই দেখতে পাবো। তাহলে এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসগুলোকে ভালো করে দেখলে আমরা বুঝে যাব যে কেন এদেরকে পি ব্লকে রাখা রয়েছে। তাহলে বোরনের পরমাণু ক্রমাঙ্ক 5, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p1। কার্বন 6, 1s2, 2s2, 2p2। নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2p3। অক্সিজেন 8, 1s2, 2s2, 2p4। ফ্লুরিন 9, 1s2, 2s2, 2p5। আর নিয়ন 10, 1s2, 2s2, 2p6। অর্থাৎ এইখানেই আমাদের পি ব্লক কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা যদি দ্বিতীয় পর্যায়ের সবকটা পি ব্লক মৌল দেখতে পাই, তাহলে আমরা কি দেখতে পাবো? যে প্রত্যেকটাই দ্বিতীয় অরবিটালে থাকা মৌল, এবং শুধু তাই নয়, এখানে P1 থেকে শুরু হয়েছে একেবারে 6 পর্যন্ত, এবং তাদের আগের অরবিটাল, অর্থাৎ এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? এটা দ্বিতীয় অরবিটের দুটো অরবিটাল এস আর পি। তাহলে আমরা বলতে পারি, এখানে খেয়াল করে দেখো, যতগুলো তার এনএস অরবিটাল আছে, অর্থাৎ 2s 2s 2s, অর্থাৎ যতগুলো এনএস অরবিটাল আছে সবারই ভর্তি, সবারই 2 2 2 2 করে, তাই আমি লিখলাম ns2। আর সবার এনপি কীরকমভাবে আছে? কারুর এনপি একটা আছে, কারুর এনপিতে দুটো আছে, কারুর এনপিতে 3টে আছে, কারুর এনপিতে 4টে আছে, অর্থাৎ 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আছে। তাই পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে ns2 np 1 to 6। তাহলে এইটা গেল পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় ভীষণভাবে জিজ্ঞাসা করে। এরপরে আমি চলে আসছি আমাদের ডি ব্লকে কাদের কাদের রাখা হয়। এরপরে যখন আমরা আস্তে আস্তে ডি ব্লকের দিকে আসছি, তখন আমরা কি দেখতে পাই? ডি ব্লকে যখন চলে আসছি, তখন আমরা এখানে পাচ্ছি, কোথা থেকে শুরু হচ্ছে? আমাদের 21 থেকে শুরু হচ্ছে। স্ক্যান্ডিয়াম, টিটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। অর্থাৎ এই যে এখানে 10টা মৌলের নাম আমি লিখেছি, এর মধ্যে এর পরমাণু ক্রমাঙ্ক 21, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস ভাঙলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2,
3D1। একই রকমভাবে যদি টিটেনিয়াম লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2। ভ্যানাডিয়াম যদি লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2। আর একটা আমি কেন লিখছি তোমরা জানো, কারণ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে হয় না। সেই ব্যতিক্রমটা আমরা পড়েছি, একটা ক্রোমিয়াম আর একটা কপার। তাহলে যদি ক্রোমিয়ামেরটাই আমি লাস্ট লিখব 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। তাহলে এইভাবে যখন আমরা ম্যাঙ্গানিজ লিখব তখন হবে 3d5 4s2। যখন আমরা আয়রন লিখব 3d6 4s2। কোবাল্ট লিখলে 3d7 4s2। নিকেল d8 4s2। কপার 3d10 4s1। আর জিঙ্ক 3d10 4s2। অর্থাৎ এই 10টা মৌলের ইলেকট্রন বিন্যাসকে খুব ভালোভাবে অবজার্ভ করো। কি হয়েছে এখানে? শেষ কক্ষ কোনটা? এখানে শেষ কক্ষ হচ্ছে চতুর্থ কক্ষ। আর তার আগের কক্ষ কোনটা? 3 নম্বর কক্ষ। তাহলে শেষ কক্ষের NS অরবিটালে সবার ইলেকট্রন হয় একটা করে রয়েছে, না হয় দুটো করে রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়ামের 4s1, কপারের 4s1, আর বাকি সবার 4s কি রয়েছে? বাকি সবার 4s ভর্তি অবস্থায় রয়েছে। তাহলে এদের NS 1 2 2। আর 3 মানে কি? লাস্ট সেলের ঠিক আগের সেলটা না? তাই আমি এখানে বলতে পারি n-1d। খেয়াল করে দেখো, 4 যদি শেষের কক্ষ হয় তাকে যদি n বলি তাহলে 3 নিশ্চয়ই 4-1। তাই 3-এর ক্ষেত্রে আমি বলতে পারবো n-1। শেষেরটাকে যদি আমি 4টাকে যদি আমি n বলি তাহলে 3 নিশ্চয়ই হবে n-1, কারণ 4 থেকে 1 বাদ গেলে 3 হয়। তাহলে NS হয় 1 বা 2। আর ডিতে কোথা থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়ে একেবারে 10 পর্যন্ত, অর্থাৎ n-1d 1 to 10। এই কারণের জন্যই ডি ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস হয় NS, মানে এই শেষ কক্ষের S অরবিটালে হয় একটা ইলেকট্রন, না হয় দুটো ইলেকট্রন, অর্থাৎ NS 1 to 2। আর তার আগের কক্ষের ডি অরবিটাল, অর্থাৎ এটাকে যদি n বলি তাহলে এটা n-1, তার ডি অরবিটালে 1 থেকে শুরু করে একেবারে 10 অব্দি ইলেকট্রন ভর্তি। তাহলে n কক্ষে n ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS 1 to 2 n-1d 1 to 10। এইটা হলো ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। আশা করছি এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমি একটা কাজ করব, এস অরবিটালের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো সেগুলো আমি একদম বইয়ের পয়েন্ট ধরে ধরে আমি প্রত্যেকটা এক্সপ্লেন করে দিচ্ছি। এস ব্লক আর পি ব্লক ওই পর্যন্তই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো আমি বইটা নিচ্ছি, নিয়ে আমি বইটা নিয়ে আচ্ছা, আমার এই পড়ানোর সঙ্গে হয়তো বইতে প্রথম প্রথম একটু তালমিল পাবে না, কিন্তু তবুও বলছি যদি কোথাও মেলাতে অসুবিধা হয় আমাকে ফোন করো। তবে আলটিমেট দেখা যাবে বইয়ের পুরোটাই কিন্তু কভার হয়ে গেছে, একটু আগে পরে হবে, ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই। তো এবারে আমি বই থেকে একটা একটা করে পড়ছি যে এস ব্লক মৌলের বৈশিষ্ট্য কী। এখানে ফার্স্ট পয়েন্ট বলছে এই মৌলগুলির সর্ববহিস্থ কক্ষ ছাড়া ভেতরের কক্ষগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এদের সর্ববহিস্থ কক্ষ ছাড়া, হাইড্রোজেনের কথা যদি ছেড়েই দিই, যদি আমরা লিথিয়ামে আসি তাহলে এখানে কি হচ্ছে 1s2 2s1। সোডিয়ামের কি হচ্ছে 1s2 2s2 2p6 3s1। তাহলে সর্ববহিস্থ কক্ষ ছাড়া তার আগের কক্ষগুলো সব একদম পরিপূর্ণ থাকে। যেমন এখানে 1s পরিপূর্ণ, 2s পরিপূর্ণ, 2p পরিপূর্ণ। এরপরে যদি আরও উদাহরণ হিসেবে আমরা পটাশিয়াম নিই তাহলে 1s2 2s2 2p6
3s2 3p6 4s1। তাহলে হয়তো এখানে 4s1টা অর্ধপূর্ণ, কিন্তু তার আগে 3p6 অবধি কি পুরোটাই একদম পরিপূর্ণ। তাই ফার্স্ট পয়েন্ট বলছে এই মৌলগুলির সর্ববহিস্থ কক্ষ ছাড়া ভেতরের কক্ষগুলি একদম পরিপূর্ণ থাকে। এইটা গেল আমাদের ফার্স্ট পয়েন্টের অর্থ। সেকেন্ড পয়েন্ট বলছে এই ব্লকের প্রত্যেকটি মৌলই ধাতু এবং এদের রাসায়নিক সক্রিয়তা খুব বেশি। এই সক্রিয়তার কারণে মৌলগুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ঠিক আছে, এছাড়া বলেছে যে এরা খুব সহজেই একটি বা দুটি করে ইলেকট্রন ত্যাগ করে একযোজি বা দ্বিযোজি ক্যাটায়নে পরিণত হয়, অর্থাৎ এদের আয়োনাইজেশন শক্তি খুবই কম। তাহলে এটা ব্যাখ্যা করা যাক। এখানটায় এই যে হাইড্রোজেন বাদ দাও, আর এদিকে হিলিয়াম, সে তো পি ব্লকে, তার কথা ছেড়েই দাও। তাহলে এই লিথিয়াম থেকে শুরু করে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। এদের বলা হয় ক্ষার ধাতু মৌল, অর্থাৎ ধাতুটা এদের নামের মধ্যেই রয়েছে। তার মানে এদের প্রথম বৈশিষ্ট্য কি, এরা প্রত্যেকেই ধাতু। এবং বলছে কি যে এরা একটা বা দুটো করে ইলেকট্রন ত্যাগ করে একযোজি বা দ্বিযোজি ক্যাটায়নে খুব সহজেই রূপান্তরিত হয়। তো দেখো আমরা এর আগে পড়ে এসেছি যে যাদের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতন, তারা খুব, বা নিষ্ক্রিয় গ্যাসের মতন, নিষ্ক্রিয় গ্যাসের যা হয় তাই নয়, নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি, তারা কি করে ওই নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস পেতে চায়। তাহলে সেইটা পাওয়ার আশায় কি করছে দেখো, লিথিয়াম এই হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভের আশায় এই 2s এর ইলেকট্রনটাকে সহজেই ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাসে পরিণত হতে চায়। সোডিয়াম সেও 3s এর এই ইলেকট্রনটাকে সহজে ত্যাগ করে দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হতে চায়। এইবারে যদি আমি ম্যাগনেসিয়ামের কথা বলি, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2। তাহলে দেখো এখানেও তাই, ম্যাগনেসিয়াম নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করবে বলে সহজেই এই দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে আমার বিবৃতি কী ছিল, যে এরা খুব সহজেই দুটো ইলেকট্রন ছাড়ে, এত ছাড়বেই। দেখছে যেখানে একটা করে ইলেকট্রন যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি নিষ্ক্রিয় গ্যাসের মতন স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করব। তাহলে সেই স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের আশায় এরা খুব দ্রুতই কিন্তু একটা করে বা দুটো করে ইলেকট্রন ত্যাগ করে এরা খুব সহজেই একযোজি বা দ্বিযোজি ক্যাটায়নে রূপান্তরিত হয়। যেমন ম্যাগনেসিয়াম যদি এই দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ম্যাগনেসিয়াম হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+, অর্থাৎ দ্বিযোজি ক্যাটায়নে রূপান্তরিত হলো। তাহলে কি এইটা করার জন্য কিন্তু আমাকে বেশি এনার্জি দিতে হবে না, কারণ এ ছাড়বে বলে কিন্তু মুখিয়েই বসে আছে, ছেড়ে দিলেই একদম স্থায়ী ইলেকট্রন বিন্যাস। তাই এদের আয়নাইজেশন শক্তি হয় খুবই কম। নেক্সট পয়েন্ট বলছে আয়নন বিভব কম হওয়ায় এরা তীব্র বিজারক। এখন আমরা প্রথমের দিকে পড়ে এসেছিলাম জারণ বিজারণ, এছাড়া ক্লাস 10-এও আমরা পড়ে এসেছিলাম জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ। সেখানে কি বলছে, যে কোনো ধাতু যদি এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তাহলে সে জারিত হয়। তাহলে এ যদি জারিত হয়, তাহলে এই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা গিয়ে অন্য কাউকে বিজারিত করে দিতে পারে। তাহলে এরা যদি ইলেকট্রন খুব সহজে ছেড়ে দেয়, তাহলে অন্যের সঙ্গে এই ইলেকট্রন যুক্ত হওয়ার প্রবণতা খুব বেশি, অর্থাৎ এই ছেড়ে দেওয়া ইলেকট্রন অন্যকে খুব সহজেই বিজারিত করে। এরা যত সহজে ইলেকট্রন ছাড়বে, এ তত সহজে সেই ইলেকট্রনটাকে পাবে, পেয়ে নিজে বিজারিত হবে, অর্থাৎ এরা খুব তীব্র বিজারক হয়। আমরা এছাড়া পড়েও এসেছি হাইড্রোজেন নিজেই খুব তীব্র বিজারক। এছাড়া বাকি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যে কোনো মেটালের ক্ষেত্রে দেখা যায় খুব সহজেই তারা ইলেকট্রন ছাড়ছে, সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন অন্যজনকে গ্রহণ করতে বাধ্য করছে, তার ফলে তারা বিজারিত হচ্ছে। নেক্সট পয়েন্ট আসছি, এরা নমনীয় এবং তাপ ও তড়িতে সুপরিবাহী। ধাতু মানে তো তাপ ও তড়িতে সুপরিবাহী হবেই, এক্ষেত্রে কোনো প্রশ্নের জায়গা নেই। কিন্তু এদের বৈশিষ্ট্যই হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম বা লিথিয়াম মেটালকে যদি ছুরি দিয়ে কাটা যায়, দেখা যাবে এরা ছুরি দিয়েই কেটে যাচ্ছে। আমাদের যেখানে হয়তো একটা মনের মধ্যে চিন্তাভাবনা রয়েছে যে ধাতুকে আবার ছুরি দিয়ে কাটা যায় নাকি, হ্যাঁ যায়। এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই সমস্ত ধাতুগুলো এতটাই নরম যে এদেরকে ছুরি দিয়েই কেটে ফেলা যায়। তারপরের পয়েন্ট বলছে যে গ্রুপ 1 ও গ্রুপ 2 এর মৌলগুলির ক্যাটায়নগুলি ডায়াম্যাগনেটিক এবং বর্ণহীন।
আচ্ছা, বর্ণহীন বলতে আমরা যতগুলো সোডিয়াম সল্ট দেখেছি, যেমন ধরো NaCl খাদ্য লবণ সাদা, আমরা ক্যালসিয়াম ক্লোরাইড দেখেছি, আমরা ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর দেখেছি, কি বর্ণ? সাদা। তার মানে এরা বর্ণহীন হয়। এরা সাধারণত পটাশিয়াম ক্লোরাইড, সেও সাদা। হ্যাঁ, তাই বলে কি কিছু লবণ নেই এদের যারা বর্ণযুক্ত? আছে, আমি তাদের নামগুলো একটু বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বইতে আছে কিনা জানি না, আমি বলে দিই। এই যে যৌগটা Na2Cr2O7 বা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট কী বর্ণের হয়? আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে আম্লিক মাধ্যমে H2S চালনা করলে কি ঘটে? অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের বর্ণ কমলা। এছাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা ওই পুকুরে দেওয়া হয়, আমরা জানি সেটা লালচে বেগুনি। এখন তুমি বলবে যে তাহলে এই তো এরা কালার দিচ্ছে। আসলে না, এরা কেন কালার দেয় তার জন্য দায়ী কিন্তু এই ডি ব্লক মৌলগুলো। মনে করে দেখো, ডি ব্লক মৌলের ক্লাস 10-এ পড়ে আসা বৈশিষ্ট্য যে ডি ব্লক মৌলগুলি রঙিন জটিল যৌগ গঠন করে। অর্থাৎ এই যে ডি ব্লক মৌলগুলো রয়েছে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এদের এই কমলা বা লালচে বেগুনি কালারগুলো কিন্তু এদের জন্য দায়ী, সোডিয়াম বা পটাশিয়ামের জন্য দায়ী নয়। তাহলে সোডিয়াম বা পটাশিয়ামের সাধারণত সমস্ত লবণ, সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, এগুলো সমস্ত কিন্তু বর্ণহীনই হয়। এইবারে চলে আসছি যে এই ডায়াম্যাগনেটিক কথাটার অর্থ কী। ডায়াম্যাগনেটিক কথার অর্থটা আমি বলছি। যদি আমি এখানে সোডিয়াম আর পটাশিয়াম আয়নকে কনসিডার করি, তাহলে দেখতে পাবো এদের ইলেকট্রন বিন্যাস যথারীতি আমাদের মুখস্থই হয়ে গেছে। 2p6 3s2 3p6 4s1। তাহলে যদি আমরা এদের ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে দেখতে পাবো যে এদের পি অরবিটালের ইলেকট্রনগুলো দেখো একটা আর একটার সঙ্গে জোড় বাঁধা, আর এই 3s এর ইলেকট্রনটা মুক্ত। তাহলে এই মুক্ত ইলেকট্রনের পাশে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র বা একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র যদি রাখা যায়, তাহলে এই মুক্ত ইলেকট্রন কি হবে? সেই চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। কিন্তু এখানে একটা ইলেকট্রনের কার্যকারিতা প্রশমিত হচ্ছে কার দ্বারা? আর একটা ইলেকট্রনের দ্বারা। এর স্পিন যেদিকে, আরেকজন উল্টো স্পিনে তার কার্যকারিতাটাকে নষ্ট করে দেবে। অর্থাৎ মুক্ত ইলেকট্রন যাদের ক্ষেত্রে থাকবে তাদের ক্ষেত্রেই কেবলমাত্র ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রে রাখলে তারা কিন্তু এই ইলেকট্রনটা কিন্তু সাড়া দেয়। এবারে বলছে কি এই সমস্ত ধাতুগুলোর ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন মানে কি? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে আজকের সোডিয়াম ক্যাটায়ন হবে। এখন দেখো সোডিয়াম ক্যাটায়নের প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু প্রশমিত হয়ে গেছে। অর্থাৎ এই ইলেকট্রনটা যা কার্যকারিতা দেখায়, এ তার ঠিক উল্টো কার্যকারিতা দেখিয়ে পুরো ক্রিয়াটাকে প্রশমিত করে দেয়। অর্থাৎ ইলেকট্রন যদি পেয়ার্ড আপ অবস্থায় থাকে, যুগ্ম অবস্থায় থাকে, তাহলে কিন্তু তারা এই ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড দ্বারা কোনোভাবেই প্রভাবিত হয় না। এইগুলোকে বলা হয় ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। আর যাদের এই রকম মুক্ত ইলেকট্রন থাকে, যারা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয়, তাদের বলা হয় প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, যেটা আমরা দেখেছি আয়রনের ক্ষেত্রে। আয়রন ধাতু কি করে? এই রকম প্যারাম্যাগনেটিক হয়, ওর মধ্যে এইরকম মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনগুলো ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা গেল। নেক্সট আসছি, বলছে যে এরা শিখা পরীক্ষায় বিভিন্ন রকম বর্ণ দেয় বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ছাড়া, এবং এদের হাইড্রোক্সাইডগুলি সাধারণ উষ্ণতায় জলে দ্রাব্য। এবারে প্রশ্ন আসছে শিখা পরীক্ষা কি? এইটার একটা বড় এক্সপ্লেনেশন আছে। শিখা পরীক্ষা হচ্ছে আমাদের ক্লাস 11-এর একেবারে শেষের দিকে, মানে ক্লাস 11-এর 11 দেওয়ারে আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সেই প্র্যাকটিক্যাল এক্সামে যেটা করতে হবে, তোমাকে 1 কৌটো লবণ দিয়ে দেবে। 1 কৌটো লবণ দিয়ে দেবে, কিচ্ছু বলে দেবে না, দিয়ে বলবে যে এর মধ্যে কোন ক্যাটায়ন
আর কোন অ্যানায়ন আছে তা নির্ণয় করো। কোন ক্যাটায়ন আর কোন অ্যানায়ন আছে তা নির্ণয় করো। তাহলে এই ক্যাটায়নটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা টেস্ট করি। সেই টেস্টের নাম হচ্ছে ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষা। এখন এই ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষাতে সমস্ত ক্যাটায়ন কিন্তু অংশগ্রহণ করে না। কোন কোন ক্যাটায়ন অংশগ্রহণ করে না, যাদের ওই এস ইলেকট্রনগুলো রয়েছে তারাই সাধারণত অংশগ্রহণ করে। এছাড়া কপার অংশগ্রহণ করে বটে, তবে ওটাকে আপাতত আমাদের আলোচনার বাইরে রাখাই ভালো। তাহলে যেহেতু আমরা এস ব্লক পড়ছি, তাহলে এস ব্লকের কোন কোন ক্যাটায়নগুলো টেস্ট দেয় সেটা আগে বলে নিই। সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, বেরিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, স্ট্রনশিয়াম আয়ন। এরাই মোটামুটি প্রত্যেককে। আমাকে পরীক্ষাটা কি করতে হবে বলে দিই। বার্নারের যে শিখা থাকবে সেই শিখা দেখবে দুটো পার্টে বিভক্ত। এই ভেতরের অংশটা কমলা বর্ণে জ্বলে আর এই বাইরের অংশটা নীল শিখায় জ্বলে। এইবারে ওয়াচ গ্লাস বলে এরকম একটা কাঁচের পাত্র রাখা থাকবে। সেই কাঁচের পাত্রের মধ্যে তোমাকে আগে গাঢ় HCl 5 ফোঁটা নিতে হবে, 5 ড্রপস গাঢ় HCl নিতে হবে। নিলে এতটা পর্যন্ত ভর্তি হয়ে গেল। এইবারে তোমাকে একটা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে ক্লাস 11-এ উঠে, যার নাম হচ্ছে প্লাটিনাম তার বা প্লাটিনাম ওয়্যার। এই প্লাটিনাম ওয়্যারটাকে এইখানটায় ডোবাতে হবে, আর এই লবণে শুধু এই ভেজানো প্লাটিনাম ওয়্যার, যেটা কিনা আমি অ্যাসিডে ভিজিয়ে নিয়েছি, সেইটা এই লবণে ছোঁয়াতে হবে। ছুঁয়ে যদি আমি এইখানটায় ধরি তাহলে দেখা যাবে কি না, যদি আমার ক্যাটায়ন হিসেবে সোডিয়াম থাকে তাহলে আমি গোল্ডেন ইয়েলো ফ্লেম পাবো। যদি পটাশিয়াম থাকে তাহলে আমি ভায়োলেট ফ্লেম পাবো। যদি বেরিয়াম থাকে খুব সুন্দর একটা কালার, কাঁচা আপেলের মতো বা অ্যাপেল গ্রিন কালার পাবো। ক্যালসিয়ামকে যদি পোড়ানো হয় তাহলে আমি ব্রিক রেড বা পোড়া ইটের বর্ণ পাবো। আর স্ট্রনশিয়ামকে যদি ধরানো হয় তাহলে আমরা ক্রিমসান রেড, অর্থাৎ সূর্য ওঠার সময় যে বর্ণটা লাগে, লালাভ বর্ণটা থাকে, সেইটা আমরা পাবো। তাহলে এই ধরনের ক্যাটায়নগুলো একটা ফ্লেম টেস্ট থেকে আমরা দেখতেই পাচ্ছি, আমরা এই এতগুলো ক্যাটায়নের মধ্যে যদি যে কোনো একটা থাকে তাকে আমরা কনফার্ম করে নিতে পারছি। তাহলে এই পরীক্ষাটাকে বলা হয় শিখা পরীক্ষা। কি করব, প্রথমে ওয়াচ গ্লাসের মধ্যে কয়েক ড্রপস গাঢ় HCl নেব, প্লাটিনাম তারটাকে তার মধ্যে ডোবাবো, এই ভেজানো প্লাটিনাম তারটাকে এই লবণের সঙ্গে ছুঁয়ে এই নীল অংশটায় ধরবো। ভেতরে লাল অংশটায় ধরলে কিন্তু পাবো না, তার কারণটা আমি বলছি। বাইরের এই নীল অংশটায় ধরবো। ধরলে যদি এই ক্যাটায়নগুলোর কোনো একটা থেকে থাকে তাহলে তার করেসপন্ডিং কালারটা আমি পাবো। তাহলে সেই কালার থেকে আমরা বলতে পারি যে আমাদের সল্টের মধ্যে কোন ক্যাটায়ন আছে। এবারে এই শিখা পরীক্ষায় এরা কেন অংশগ্রহণ করে আর বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কেন অংশগ্রহণ করে না, তার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, একটুখানি বোঝার চেষ্টা করো। এখানে হয় কি, আমার এখানে ক্যাটায়নগুলো দেখো প্রত্যেকেই একটা করে বা দুটো করে ইলেকট্রন হারিয়ে বসে আছে। এখন এই যে বাইরের যে অদীপ্ত শিখা, এই অদীপ্ত শিখা প্রচুর ইলেকট্রন কন্টেন করে, প্রচুর ইলেকট্রন নিয়ে বসে থাকে। তাহলে সোডিয়াম কি আয়ন কি করলো, এইখান থেকে আগে একটা ইলেকট্রন নিয়ে নিজে সোডিয়াম মৌলে বা পরমাণুতে পরিণত হলো। এইবারে দেখো যখনই সোডিয়াম হলো, এর 3s এর ইলেকট্রনটা জাম্প করে ফাঁকা 3p-তে যেতেই পারে, কারণ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s1। দেখো 3 অরবিটাল আছে মানে তার 3p অরবিটাল অবশ্যই আছে। তৃতীয় কক্ষ আছে মানে তার 3s অরবিটাল যেমন আছে 3p অরবিটালও তেমন আছে। অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে যেতে পারে, 3p-তে চলে যেতে পারে। এবার যখন ওটা আবার p থেকে s-এ ফিরে আসবে তখন যে পরিমাণ শক্তি সে মুক্ত করে সেই শক্তির করেসপন্ডিং কালারটা আমরা দেখতে পাই, যেটা আমরা হাইড্রোজেন স্পেকট্রামে পড়ে এসেছি। অনেকটা ঘটনাটা সেই রকমই ঘটে। তাহলে আসল জিনিসটা কি ঘটলো, প্রথমে এই যে বাইরের যে নীল শিখা, ওই ভিতরের নীল শিখাটাতে অত ভেতরের লাল শিখাটায় অত ইলেকট্রন থাকে না যতটা বাইরের এই নীল শিখাটা কন্টেন করে। কারণ বাইরের এই নীল শিখা অক্সিজেনের সংস্পর্শে বেশি আসে, তাই এই নীল শিখাটা প্রচুর ইলেকট্রন কন্টেন করে।
সেই ইলেকট্রনগুলোকে নিয়ে এই ক্যাটায়নগুলো প্রথমে পরমাণুতে পরিণত হয়। যেই না পরমাণুতে পরিণত হয় তখন সঙ্গে সঙ্গে কী হয়, 3s থেকে একটা ইলেকট্রন জাম্প করে 3p-তে যায়। আবার সে যখন 3p থেকে 3s-এ ফিরে আসে তখন যে পরিমাণ শক্তির সে মুক্তি ঘটায় সেই শক্তির করেসপন্ডিং কালারটা সে দেয়। এখন বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এদের আকার এত ছোট যে এদের ইলেকট্রন জাম্প করে লোয়ার স্টেট থেকে মানে নিচু শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে অর্থাৎ 3s থেকে 3p এই ট্রানজিশনটা হতে পারে না, কারণ নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে এত শক্ত করে আটকে রাখে যে এই ইলেকট্রন 3s থেকে 3p-তে যেতে পারে না। তাই ম্যাগনেসিয়াম এই পরীক্ষায় সাড়া দেয় না। আর বেরিলিয়ামের কথা তো ছেড়েই দাও, বেরিলিয়ামের তো 3 অরবিটালই নেই, 3 নম্বর কক্ষই নেই। তাহলে যার 3 নম্বর কক্ষ নেই তার 3s 3p সম্ভব নয়, তাই বেরিলিয়াম সাড়া দেয় না। আর ম্যাগনেসিয়ামের থাকলেও তার এই ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা এত বেশি আকর্ষিত যে এই ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না। তাহলে এই গেল আমাদের শিখা পরীক্ষা, আর এই যে কারণটা বললাম এটা গেল শিখা পরীক্ষার কারণ। আর কারা কারা শিখা পরীক্ষায় কেন অংশগ্রহণ করে না তার ব্যাখ্যাটাও দিয়ে দিলাম। এইটা একটু বইটা রিডিং পড়লেই মোটামুটি এইটা পুরোটা সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে যাবে। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা এইগুলোকে ভালো করে পড়ো। এর বাকি অংশটা আবার আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিডিও বানিয়ে তোমাদের আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দ্যাটস অল ফর টুডে।